চব্বিশের গণঅভ্যুত্থান যদি না হতো জামাতের উত্থান হতো না। নাসিরউদ্দিন পাটোয়ারি সে স্বীকার করে নিয়েছে সে গুপ্ত শিবির। তারা একদিকে বলছে নারীদেরকে তারা সম্মান করে সেই জন্য কর্মসময় তারা কমিয়ে দিতে চায়। উল্টো হচ্ছে ইবনে সিনাতে নারীদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই থাকছে না। ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ নানাবিধ যত প্রতিষ্ঠান তাদের আছে নিজেদের কর্মী ব্যতীত কাউকে নিয়োগ দিচ্ছে না। ইবনে সিনাতে তারা চেয়েছিল জামাত কর্মী ঢুকবে, শুধুমাত্র শিবির কর্মী ঢুকবে। তাই জামাতের হাতিয়ার হলো তাদের প্রতিষ্ঠানগুলো। জামাত ইসলামের প্রতিষ্ঠান হলো ইবনে সিনা। আর হাইকোর্ট একটি রুল জারি করেছেন এই ইবনে সিনাতে কেন শুধুমাত্র পুরুষ এবং মুসলিম ব্যক্তি নিয়োগ পাবে এই বিষয়ের উপরে। তো আমি একটু বলতে চাই, বাংলাদেশে জামাতে ইসলাম বলেছে তারা একটা সমতা রাজনীতি করতে চায়, তারা নারীদেরকে কর্মমুখী করতে চায়, নারীদেরকে তারা সুযোগ সুবিধা তৈরি করে দিতে চায়। তাহলে জামাতের প্রতিষ্ঠানে যদি তারা নারী নিয়োগের ব্যবস্থাপনায় না রাখে আর সেখানে অমুসলিমদের জন্য যদি সুযোগ সুবিধাই না থাকে, সুযোগই যদি নিয়োগের সুযোগই না থাকে, তাহলে তারা কিভাবে মুখে বলে যে তাদের প্রতিষ্ঠান শুধু না, তারা বাংলাদেশে নারীদের কর্মসংস্থান করবে এবং নারীদের কর্মসময় কমিয়ে আনবে। এই যে তারা কথাগুলো বলছে, আমি এটা তাদের বক্তব্য এবং কার্যকলাপ দুইটার মধ্যে সাংঘর্ষিক খুঁজে পাই। জামাত আজ অবধি কোনো কথা দিয়ে কথা রাখতে পারে নাই। তারা মুখে বলে এক কথা, কিন্তু কাজে কর্মে এবং অন্তরে তাদের ভিন্ন কথা থাকে। প্রতিনিয়ত জনগণের সাথে তারা প্রতারণা করে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনি যদি বলেন, প্রত্যেকটা জায়গায় জামাত এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, দেশের মানচিত্রের সাথে বেইমানি করেছে। সেই জন্য তারা রাজাকার যেমন, তারা বিশ্বাসঘাতকও তেমন। ২৪-এর গণঅভ্যুত্থান যদি না হতো জামাতের উত্থান হতো না। জামাতের উত্থান হয়েছে কিভাবে? আপনারা দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সে স্বীকার করে নিয়েছে সে গুপ্ত শিবির। নাসির পাটোয়ারিরা সহ যারা ছিল তারা প্রত্যেকেই গুপ্ত শিবির ছিল। বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্নভাবে তারা লুকিয়ে ছিটিয়ে ছিল। সেখান থেকে বের হয়ে এসে জামাতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে এই জামাত যে কাজগুলো করছে, তারা একদিকে বলছে নারীদেরকে তারা সম্মান করে সেই জন্য কর্মসময় তারা কমিয়ে দিতে চায়। অন্যদিকে উল্টো হচ্ছে ইবনে সিনাতে নারীদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই থাকছে না। সেখানে মুসলিম হোক অমুসলিম হোক কোনো নারীর কর্মসংস্থানের ব্যবস্থা থাকছে না। আবার আরেকটা বিষয়, বাংলাদেশে অনেক ধর্মবর্ণের মানুষ বসবাস করে। সব ধর্মবর্ণের মানুষকে নিয়েই বাংলাদেশ। সেই বাংলাদেশে জামাতে ইসলাম শুধুমাত্র একমাত্র মুসলিমরাই সেখানে নিয়োগ পাবে, অন্য কোনো ধর্ম জাতিগোষ্ঠীর মানুষ সেখানে নিয়োগ পাবে না। এটা প্রতারণা শুধু বলবো না, এদেশের মানচিত্রের সাথে বেইমানি করা একটা রাজনৈতিক দল নিজস্ব প্রতিষ্ঠান খুলে রাষ্ট্রের বিধিমালা তারা অমান্য করে রাষ্ট্রের হুকুমের বাইরে নিজস্ব হুকুম তারা জারি করতে চায়। এই হলো বাস্তব চরিত্র জামাতে ইসলামের। সেই ক্ষেত্রে আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা একটা রুল জারি করেছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করতে চাই যে জামাত ইবনে সিনা শুধু না, ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ নানাবিধ যত প্রতিষ্ঠান তাদের আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা নিজেদের কর্মী ব্যতীত কাউকে নিয়োগ দিচ্ছে না। ইবনে সিনা এটা তো ডাজন্ট ম্যাটার, আমি এটাকে খুব একটা বড় আকারে দেখছি না। কারণ ইবনে সিনাতে তারা চেয়েছিল হয়তো যে শুধুমাত্র জামাত কর্মী ঢুকবে, শুধুমাত্র শিবির কর্মী ঢুকবে, এর বাইরে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। এই ইবনে সিনাতে কেউ সুযোগ পাবে না, কর্মরতভাবে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে যেহেতু সেটা সরাসরি বলা কিংবা করা দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ, সেই ক্ষেত্রে তারা এটাকে একটা অবস্থান হিসেবে নিয়েছে যে শুধুমাত্র মুসলিম এবং শুধুমাত্র পুরুষ ব্যক্তি ব্যতীত অন্য কেউ এখানে কর্মের সুযোগ পাবে না। তাই জামাতের হাতিয়ার হলো তাদের প্রতিষ্ঠানগুলো। তারা বাংলাদেশের অর্থনীতিকে যেমন ভালো অবদান রাখেন, ঠিক তেমনভাবেই বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড তারা নিজেরাই দায়িত্ব নিয়ে ভেঙে দেন।